সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি আজকের সংবাদপত্রে। দর্শক মণ্ডলী, আমাদের আজকের অতিথি অধ্যাপক পারভেজ করিম আব্বাসী ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ মতি ভাই। দৈনিক ইত্তেফাক, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে দাবদাহ জলবায়ু বিপর্যয়ে দেশ, চূড়ান্ত পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের। ইত্তেফাক, বাতাসে আগুনের হলকা, প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম করছে সরকার, প্রধানমন্ত্রী। মানবজমিন, যে কারণে ব্যাংক একীভূত থেকে সরে এলো কেন্দ্রীয় ব্যাংক, ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মামলায় যাচ্ছে মন্ত্রণালয়। সমকাল, প্রখর তাপে প্রবল গরম, অসহনীয় জনজীবন, সংরক্ষণে গলদ, কার্যকারিতা হারাচ্ছে ঔষধ। কালের কণ্ঠ, মাঠ ছাড়ছেন না মন্ত্রী ও এমপির আত্মীয়রা, প্রচণ্ড গরমে হাসপাস দেশ, 3 মৃত্যু। জায়গায় দিন, স্কুল কলেজ মাদ্রাসায় ছুটি ঘোষণা। খেলাধুলা মানুষের শারীরিক মানসিক শক্তি যোগায়। দেশ রূপান্তর, এত দুধ ডিম মাংস যায় কোথায়? 4 কারণে আওয়ামী লীগে বিশৃঙ্খলা। সময়ের আলো, তীব্র গরমে 3 জনের মৃত্যু, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কি থিতিয়ে আসছে? আলোকিত বাংলাদেশ, প্রচণ্ড গরমে বাড়ছে দুর্ভোগ, দেশীয় খেলাগুলোকেও এগিয়ে নেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর। সংগ্রাম, বাতাস যেন আগুনের হলকা, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক শক্তি যোগায়, প্রধানমন্ত্রী। ঘরোয়া জনজীবনে হাসপাস, গরমে এমন ক্লান্ত আর কখনো হয়নি। দি বিজনেস স্ট্যান্ডার্ড, 31 বিলিয়ন ফরেন লোনস ইন পাইপলাইন। শিরোনামে কিন্তু গরম, জি, প্রচণ্ড, মানে জলবায়ুর এইরকম প্রভাব ইতিপূর্বে আর কখনো দেখা যায়নি, অনুভব করা যায়নি। তো এখন যা অবস্থা, তাতে তো 3 জনের মৃত্যু হয়েছে হিটস্ট্রোকে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। জানি না আপনাদের বিশ্ববিদ্যালয়ের কী অবস্থা, তবে সর্বত্রই একই অবস্থা, শুধু এই গরম নিয়ে আলোচনা হচ্ছে। এই জলবায়ু পরিবর্তনের এই যে অবস্থাটা, এটা কদ্দূর কি, কোথায় যাবে গিয়ে ঠিক ভাই, আপনার কি ধারণা? ধন্যবাদ মতি ভাই। আমার মনে হয় দর্শকদের জানা আছে, কারণ আমরা সবাই এই হিট ওয়েভ বা তাপদাহ, এখানে আমরা হচ্ছে অতিষ্ঠ, এবং এটা কিন্তু কিছু মাত্রা আছে। যেমন হচ্ছে আপনার যদি 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসে হয়, এটাকে আমরা বলি মাইল্ড হিট ওয়েভ। 38 ডিগ্রি থেকে 40-তে গেলে আমরা বলি মডারেট হিট ওয়েভ। 40 ডিগ্রি থেকে 42 হচ্ছে আপনার সিভিয়ার হিট ওয়েভ। আর 42 ডিগ্রি সেলসিয়াস, 42 ডিগ্রি সেলসিয়াসে যদি পার হয়ে যায়, তখন আমরা বলি এক্সট্রিম হিট ওয়েভ। আমাদের কিন্তু অলরেডি কিন্তু চুয়াডাঙ্গা, তারপর আজকে যশোরে কিন্তু আপনার এই 42 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। এবং সবচেয়ে খারাপ জিনিসটা হচ্ছে যে একে হচ্ছে প্রচণ্ড গরম, তাপদাহ, এবং তার সাথে সাথে হচ্ছে বাতাসে আর্দ্রতা। তো এই দুইটার জন্য যেটা হচ্ছে যে শরীরে হচ্ছে ডিহাইড্রেশন হচ্ছে, আপনার প্রেশার কমে যাচ্ছে, পালস রেট বেড়ে যাচ্ছে, আপনার দৃষ্টিটা এখানে ঘোলা হয়ে যায়, এবং তারপর থেকে হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা হয়ে যাচ্ছে। আমি সরকারকে সাধুবাদ জানাবো যে স্কুল কলেজ মাদ্রাসা যেগুলো আছে, কোমলমতি শিশুরা যারা আছে, তাদের জন্য এটা হচ্ছে বন্ধ করে দেওয়া হচ্ছে। এখন পারলে তো এই যে তাপ দেওয়া যাবে, পারলে পুরো দেশটা যদি একটা লকডাউনে দেওয়া যেত, এক ধরনের আছে, কিন্তু কি করার, এই তাপ দেওয়া তো এখন হচ্ছে যে নিম্ন আয়ের লোক যারা বা যারা চাকরিজীবী, তারা তো আর বেচারা ঘরেই তো ওরা বসে থাকতে পারবেন না, এবং এটার জন্য আমার সবচেয়ে খারাপ লাগে। কিন্তু বাংলাদেশ একা কিন্তু না এই জলবায়ু পরিবর্তনে, এবং সারা বিশ্বে, এবং এই জিনিসটা হচ্ছে যে এই যে গ্লোবাল ওয়ার্মিং যে বলছে, এটার প্রতি কিন্তু এখানে এক ধরনের কিন্তু আমাদের নির্লিপ্ততা আছে। এবং এটার জন্য এখন হচ্ছে দায়ী যারা, মানে যে উন্নত বিশ্ব যারা আছে, যখন মনে করেন যুক্তরাষ্ট্র, পশ্চিমা বিশ্ব, কিছু অংশের ভারত ও চীন, কেন তাদেরই তো হচ্ছে যে বড় বড় আপনার কলকারখানা আছে, যেখান থেকে ধোঁয়াগুলো উঠছে। তো অনেকগুলো এগ্রিমেন্ট সাইন করা হয়েছে, কিন্তু এগ্রিমেন্টের বাস্তবায়ন হচ্ছে না। এবং জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের মতো দেশ, যেটা হচ্ছে অত্যন্ত ভালনারেবল, এবং যদি 1 ডিগ্রি সেলসিয়াস যদি আমাদের এখানে তাপমাত্রা বাড়ে, তাহলে হচ্ছে আমাদের বাংলাদেশের 20 থেকে 30 অংশ আমাদের যে ভূমি, যেটা স্পেশালি আমাদের লো লাইং কোস্টাল এরিয়াস, ওগুলো কিন্তু হারিয়ে যেতে পারে। এই জন্য আমরা সরকার ডেল্টা প্ল্যানও করেছে, 100 বছরের প্ল্যান ডাচদের সাথে। তো এটাকেও প্রশংসার যোগ্য বলবো। কিন্তু আমাদের আরও অনেক কাজ আছে। যেমন হচ্ছে সবার আগে হচ্ছে যে আমাদের যে হিট রিডিউসিং করার জন্য, যে এই হিটে যে এত ইমিশন করা হচ্ছে, কেন আরও বেশি হচ্ছে, কেন আমাদের শহরগুলোতে কিন্তু পলিউশন বেড়ে গেছে। পলিউশন করা হয়েছে কেন, গাড়ির পলিউশন, বাসের পলিউশন, কনস্ট্রাকশনের অ্যাক্টিভিটিস আছে, কলকারখানা আছে, এগুলো কিন্তু ঢাকা কিন্তু বাসযোগ্য কিন্তু আর নাই।
এবং এখানে কিন্তু আমি যদি এখানে দেখেন যে যতগুলো আপনার সার্ভে হয়, এবং আমার খুব লজ্জা লাগে, ঢাকা কিন্তু ওয়ান অফ দ্য ওয়ার্স্ট পলিউটেড সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, 2 বা 3 থেকে, এবং এটা নিশ্চয়ই গর্বের কথা না। এবং এই জন্য দেখুন হচ্ছে যে আমাদের কিন্তু ব্রিদিং প্রবলেমস বলেন, অ্যাজমা রিলেটেড ডিজিজ বলেন, ছোট বাচ্চাদের মধ্যে অনেক বেড়ে গেছে। তো আমাদের একে হচ্ছে যে আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে, এবং সঙ্গে সঙ্গে হচ্ছে বায়ু দূষণ, দুটো একসাথে আছে। তো এটার জন্য করার জন্য কি আছে, আমাদের যে পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো আছে ওগুলোকে বাড়াতে হবে। অলরেডি মেট্রো রেল করা হয়েছে, বা আমাদের এখানে যে এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে আসে, কিন্তু এই যে ব্যক্তিগত যে প্রত্যেকের একটা একটু সামর্থ্য হলেই গাড়ি থাকতে হবে, এটা কিন্তু ওই মানসিকতা থেকে সরে আসতে হবে। কারণ অ্যাটলিস্ট হচ্ছে, এবং পাবলিক ট্রান্সপোর্টটাকে করতে হবে কি অ্যাফোর্ডেবল, সেফ এবং অ্যাক্সেসেবল। এটা হলে তখন মানুষ আস্তে আস্তে হচ্ছে যে তার ব্যক্তিগত গাড়িগুলোর ব্যবহারের দিকে কমে আসবে, এবং আমাদের আস্তে আস্তে ইলেকট্রনিক যে ভেহিকেলস যেগুলো আছে, যেগুলো আছে যে ইমিশনটা কম হয়, ওগুলোর দিকে যেতে হবে। সরকারের অলরেডি একটা প্ল্যান আছে যে 30% মতো ওটা নিয়ে যাবে হচ্ছে আর নেক্সট 10 বছরে। তো এইগুলো করতে হবে, এবং গ্রিন টেকনোলজি যেখানে এখানে পারা যায় সেখানে এটি ইমপ্লিমেন্ট করা যাবে। এটার জন্য গ্রিন ফাইন্যান্সিংও আছে, কিন্তু এটাকে করতে হবে হচ্ছে যে একটা সামঞ্জস্য রেখে এবং একটা পলিসি করতে। কিন্তু আপাতত সারা বিশ্বে কিন্তু জলবায়ু পরিবর্তন হচ্ছে, তার জন্য আমেরিকাতে সাইক্লোন হচ্ছে, আপনার জাপানে এটা হচ্ছে, বাংলাদেশে হচ্ছে, ইন্ডিয়াতে হচ্ছে, এমনকি দুবাইয়ে কিছুদিন আগে হচ্ছে ওদের এয়ারপোর্ট বন্ধ ছিল, কেন হচ্ছে যে অতিবৃষ্টির জন্য। মরুভূমি দেশে এটা ভাবা যায় না। আপনি জানেন ডক্টর আইনুন নিশাত, জি, তো উনি বলছেন যে পৃথিবীর গড় তাপমাত্রা 1.5 ডিগ্রি বেড়ে গেছে। 1.5 ডিগ্রি। তো সুতরাং, এবং এর সাথে সাথে হচ্ছে জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, তারপর হচ্ছে যে আপনার ড্রাউট বা খরা, এগুলোও কিন্তু হতে পারে। তো এটার জন্য কিন্তু বাংলাদেশের মতো দেশ, যেটা হচ্ছে কৃষি নির্ভর দেশ, এটার উপর একটা বিরূপ প্রতিক্রিয়া হতে হবে। আমরা একা তো পারবো না, তো আমরা হচ্ছে একটা এখানে হচ্ছে উন্নয়নশীল দেশের একটা হচ্ছে আমাদের জোটবদ্ধ করে এখানে একা আপনার হচ্ছে আমাদের যে ন্যায্য যেটা হচ্ছে যে কার্বন ফুটপ্রিন্ট কমানোর জন্য যে আমরা টাকাটা পাওয়ার কথা, সেটা কিন্তু আমাদের আদায় করতে হবে। এবং এই জন্য যে আমাদের যে যতগুলো জয়েন্ট ফোরামগুলো আছে, সেগুলোতে এখানে আমাদেরকে গেলে আমাদের আরো অ্যাক্টিভ অ্যাডভোকেসি রোল করতে হবে। অনেক ধন্যবাদ। মধ্যপ্রাচ্য পরিস্থিতি আপনি কিভাবে মূল্যায়ন করছেন? ওখানেও এক ধরনের তাপদাহ চলছে। মানে আমি এখানে বলবো হচ্ছে যে প্রথমে যদি আপনি সময় দেন এখানে, জি প্লিজ। এবং এটা খুব ইন্টারেস্টিং, কেন আমরা মোটা দাগে এখানে দেখি। দেখুন, কখন হচ্ছে ইসরায়েল হঠাৎ করে ইরানকে যে অতর্কিত আক্রমণ করলো, কখন করলো? ওরা করলো হচ্ছে এই এপ্রিলে ড্যামাস্কাসে যে ওদের যে ইরানিয়ান কনসুলেট আছে, সেখানে আক্রমণ করে ওদের হচ্ছে ইরানিয়ান বেশ কিছু অফিসিয়াল 16 জনের মতো নিহত হয়েছে, এবং সবচেয়ে সিনিয়র নেতা ছিল জাহিদি। এবং আপনি নিশ্চয়ই জানেন যে কোনো কনসুলেট বা এমবেসি হয় এটা দেশের সার্বভৌম মানে সভারেন পার্ট মনে করা হয়। তো সার্বভৌমত্ব মানে হচ্ছে তেমন ইরানের সার্বভৌমত্ব প্রকৃতি ইসরায়েল ইচ্ছা করে প্রোঅ্যাক্টিভলি আঘাত করলো। কেন করলো? প্রশ্নটা হচ্ছে এখানে। কেননা ইসরায়েল যখন হচ্ছে একতরফাভাবে আগ্রাসন চালিয়ে যাচ্ছিল, বুঝলাম যে ওদের উপর আক্রমণ হয়েছে, 1400 জন হয়েছে, এবং হচ্ছে ওরা হচ্ছে 1400 জন, ওদের 1200 থেকে 1300 জন নিহত হয়েছে। তারপর ওটার জন্য হচ্ছে ওরা হচ্ছে এটা প্রতিশোধ নিতে হবে, তো এটা হচ্ছে হামাসের উপর করবে। কিন্তু হামাসকে যতটা মারতে পেরেছে, কি করেছে আজ পর্যন্ত টিল ডেট 34,000 নিরীহ প্যালেস্টিনিয়ান মারা গেছে, এবং বেশিরভাগই হচ্ছে শিশু এবং হচ্ছে মহিলা। এবং এর মধ্যে এমনকি দেখা গেছে যে ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার যারা আছে বা রিপোর্টার যারা আছে, তাদের উপর আক্রমণ হয়েছে। এবং এটা ইসরায়েলের যে এই আগ্রাসী মনোভাব এবং যে ওরা এক ধরনের জেনোসাইড চালাচ্ছে, এটা নিয়ে কিন্তু প্রতিবাদ খোদ ইসরায়েলি হচ্ছে, ইসরায়েলি সাধারণ জনগণের মধ্যে। এবং আমেরিকাতেও কিন্তু এখানে আমেরিকা, পশ্চিমা বিশ্ব অনেক দেশে কিন্তু এটা প্রতিবাদ হচ্ছে কিন্তু। এবং খোদ অনেক আমেরিকান ইহুদিরাই হচ্ছে বলছে আমি এই ইসরায়েলকে সমর্থন করবো। তো নেতানিয়াহুর যেটা হয়েছে যে ওর তো ক্ষমতায় টিকে থাকার জন্যই তো এই যুদ্ধটা জড়িয়ে গেল, এই গাজাতে আগ্রাসনটা করলো, একতরফা আগ্রাসন করলো। এখন যখন দেখছি যে যুক্তরাষ্ট্র এমনকি হচ্ছে মাঝে ওদের থামিয়ে দিয়েছিল হচ্ছে যে ওদের ওয়েপন সাপ্লাই করা, অস্ত্র সরবরাহ করার জন্য, তখন সে কিভাবে হচ্ছে পশ্চিমা বিশ্বের হচ্ছে সমর্থনদের তার কাছে নিবে, তখন ইচ্ছা করে প্ল্যানভাবে সে করলো কি ইরানের উপর অ্যাটাকটা করলো। দেখুন, এক ঢিলে দুইটা পাখি হয়ে যায়। কারণ ইরান এবং ইসরায়েলের মধ্যে কিন্তু একটা শ্যাডো ওয়ার বা একটা ছায়া যুদ্ধ কিন্তু চলছে। ইরান হচ্ছে যে কিছু হয়তো ইসরায়েলি স্পাইকে ধরে মৃত্যুদণ্ড দেয়, আবার হচ্ছে ইসরায়েল কি করে কিছু হচ্ছে ইরানিয়ান সায়েন্টিস্ট, নিউক্লিয়ার সায়েন্টিস্ট আছে তাদেরকে ধরে ফাঁসি দেয়, তাদেরকে মেরে ফেলে খোদ ইরানের মধ্যে। এইটা চলছিল অনেক বছর ধরে। তো তখন কি করলো, এই যে অ্যাটাকটা করার পর ড্যামাস্কাসে,
তখন ইরান কিন্তু হচ্ছে তখন একটা টিট ফর ট্যাট অ্যাটাক করলো। 330টা হচ্ছে ড্রোন এবং হচ্ছে একটা দুইটা ব্যালিস্টিক মিসাইল, যেমন হচ্ছে শাহাব 2 আর 3, এটা করে ফায়ার করলো হচ্ছে ইরানের স্পেস। এবং ইরান এবং ইসরায়েলের মধ্যে কিন্তু হচ্ছে কোনো বর্ডার নেই, তো এটা হচ্ছে ইরানের এই ক্যাপাসিটি আছে। এবং ইসরায়েল তারপরে হচ্ছে ইমিডিয়েটলি তখন কি করলো, এইটাকে ওরা ক্যাপিটালাইজ করে করলো কি, যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্বের যে সমর্থনটা আবার ফেরত পেলো এবং হচ্ছে তখন যুক্তরাষ্ট্র তখন হচ্ছে তাদেরকে আর্মস সাপ্লাই করা শুরু করলো। এবং এটাতে কি হয়েছে, তারপর যুক্তরাষ্ট্র আবার ইসরায়েল তখন আবার হচ্ছে মানে যুক্তরাষ্ট্রকে মাত্র 1 ঘন্টা আগে ওরা সতর্কবাণী দিয়েছে যে আমরা ওয়ার্নিং দিয়েছে, অ্যাডভান্স ওয়ার্নিং, যে আমরা অ্যাটাক করবো। যদিও বা যুক্তরাষ্ট্র মুখে বলেছে যে ওরা হচ্ছে যে তোমরা অ্যাটাক করো না, অ্যাগ্রাভেট করো না। এবং ওরা অ্যাটাক করলো কোথায়, ওরা করলো হচ্ছে ইস্পাহান শহরে। ইস্পাহান শহরে আবার কি আছে, ওখানে হচ্ছে ওদের আর মানে এয়ারফোর্সের বেস আছে এবং হচ্ছে নিউক্লিয়ার সায়েন্টিস্টদের এখানে অনেকগুলো ঘাঁটি আছে এবং শাহাব মিসাইল 2 আর 3 সাইলো আছে। এখন মুদ্রা কথাটা কি, ওখানেও ক্ষয়ক্ষতি বেশি হয় না, ইসরায়েলের অ্যাটাক ইরানের উপরও বেশি ক্ষয়ক্ষতি হয় না, ইসরায়েলও ইরানের উপর অ্যাটাক ক্ষয়ক্ষতি বেশি হয় না। ইসরায়েল কিন্তু প্রুভেন ক্যাপাবিলিটি আছে, তাদের কাছে নিউক্লিয়ার ওয়েপন্স আছে, পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু ওদের উপর কোনো স্যাংশনস আসে না, কেন ওটা কোনোদিন ওরা ক্লেম করে না। এবং পশ্চিমা বিশ্ব আপনার ইসরায়েল এবং সৌদি আরবিয়া, ইউএই, কুয়েত, আপনি যাদেরকে বলেন হোয়াটসে ইজিপ্ট, সবাই মিলে চায় যে হচ্ছে ইরান যাতে হচ্ছে নিউক্লিয়ার ক্যাপাবিলিটিস না অর্জন করে। সুতরাং এখানে যেটা হয়েছে হচ্ছে ওদের মধ্যে একটা, এতে তাদের কি লাভ, কাদের, অন্যদের ও কেননা হচ্ছে যে এখানে হচ্ছে যে আবার এখানে হচ্ছে আবার ধর্মীয় একটা ব্যাপার আছে। কেননা হচ্ছে যে এই মধ্যপ্রাচ্যে শিয়া সুন্নি যে বিভেদটা আছে, এটা কিন্তু চরম আগে। এমনকি সৌদি আরবে কিন্তু 20% লোক কিন্তু হচ্ছে শিয়া, তো তাদেরকে কিন্তু এক ধরনের একটা অপারেশনে হয় শোনা যায়। আপনি কুয়েতে দেখেন বা আপনি বাহরাইনে দেখেন বা আপনি ইরাকে দেখেন, অধিকাংশ কিন্তু শিয়া, কিন্তু ওখানে কিন্তু ক্ষমতা আছে সুন্নিদের আছে। ইরাকে ছিল জাস্ট উল্টাটা সাদ্দাম হোসেনের সময়। এবং ইরানকে সবসময় অ্যাকিউজ করা হয় যে ওরা হচ্ছে তাদের প্রক্সিসদের দিয়ে, ইয়েমেনে যেমন হুতিদেরকে দিয়ে, বা হচ্ছে ওরা এখানে বলে হচ্ছে যে আপনার এখানে হচ্ছে লেবাননের হিজবুল্লাহকে দিয়ে, এদেরকে দিয়ে হচ্ছে ওরা হচ্ছে সব জায়গায় হচ্ছে আরব ইনস্টলেশনসগুলোকে অ্যাটাক করে। তার জন্য আরবদেরও কিন্তু একটা মূল্য সমর্থন আছে ইসরায়েলের প্রতি। তো সুতরাং এটা হচ্ছে এই, এবং আমার কেন জানি মনে হয়, আপনি যদি আমাকে আরেকটা মিনিট দেন এখানে, ওরা দুইটা এই ইরান এবং ইসরায়েল দুজনই এটা করেছে হচ্ছে একটু কনভেয়ার মেসেজ, যে ওদের অ্যালাইজদের কাছে, মিত্রপক্ষের কাছে, যে যুক্তরাষ্ট্র এখন ওদের অ্যাটেনশন সরে যাচ্ছে, ওদের অ্যাটেনশন কিন্তু এখন চায়নার দিকে, মধ্যপ্রাচ্যে কিন্তু ওরা আর নেট সিকিউরিটি প্রোভাইডার না। তো ওরা ওদের মিত্রদের কাছে সিগন্যাল করছে যে দেখো আমরা কিন্তু এখন যুক্তরাষ্ট্র ছাড়াও কিন্তু অনেক কিছু কাজ করতে পারি। সো ওরা কিন্তু দলবল ভারী করছে। তো ইসরায়েল দলবল ভারী করছে কার সাথে, সৌদি আরবিয়া, ইউএই, কুয়েত, ইজিপ্ট ইত্যাদি। ইরান করছে কার সাথে, সিরিয়া বা তারপর তার সাথে লেবানন, এবং হচ্ছে যে শোনা যায় যে ওদের এই প্যালেস্টাইনের হেজবুল্লাহ যে হামাস যে আছে তাদের সাথে সমর্থন আছে। এই মধ্যপ্রাচ্যের যে এই ক্রাইসিসটা খুব তাড়াতাড়ি সময়, এখনো আপাতত দুজনই এটা হচ্ছে কুল ডাউন করেছে, কারণ দুজনের কাছে পারমাণবিক ওয়েপেন আছে বা অনেক কাছাকাছি ক্যাপাবিলিটি আছে। সো এবং যুক্তরাষ্ট্র চায় না যুদ্ধটা হোক। যুক্তরাষ্ট্র তো বলেছে তাদের কোনো সমর্থন নেই, তাদের কোনো সমর্থন, ওরা মৌখিকভাবে বলেছে, কিন্তু দেখুন এইখানে আমাকে বলতে পারবো যে যুক্তরাষ্ট্র এখানে হচ্ছে যে ভেরি ডিসঅ্যাপয়েন্টিং, যে মধ্যপ্রাচ্যে যেখানে আছে ওরা যে বলছে হচ্ছে যে ওরা হচ্ছে যে হিউম্যান রাইটস সাপোর্ট করে, ডেমোক্রেসি সাপোর্ট করে, তো ভালো কথা। তাহলে ইসরায়েলের জন্য ওরা, ইসরায়েলকে ইরান আক্রমণ করেছে তার জন্য স্যাংশনস দিয়ে দিয়েছে, কিন্তু ইরান যখন ইরানের উপর যখন ইসরায়েল অ্যাটাক করেছে তখন স্যাংশনস নেয় কেন? ওই যে 34,000 যে লোক যে এখানে ইসরায়েল ঠান্ডা মাথায় যেখানে খুন করলো, এদের মধ্যে বেশিরভাগ কিন্তু নিরপরাধ হচ্ছে নারী এবং হচ্ছে শিশু। এটার জন্য কি ইসরায়েলের উপর কোনো স্যাংশনস আসছে? ইসরায়েল তো নিজেই সৃষ্টি হয়েছে হচ্ছে যে পশ্চিমা বিশ্বের একটা এক্সপেরিমেন্ট হিসাবে, এবং এটা কিন্তু একটা ইলিগাল অকুপেশন টু আ সার্টেন এক্সটেন্ট। কেননা হচ্ছে যে 2 স্টেট সলিউশন সবাই এগ্রি করেছিল, প্যালেস্টাইনদেরকে দেওয়া হচ্ছে না, গাজাতে তো ওরা চালাচ্ছে, এমনকি হচ্ছে পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংকেও কিন্তু এখন যেটা পিএলওর আন্ডার আছে ওখানেও করা হচ্ছে। তো প্যালেস্টিনিয়ানদেরকে যতক্ষণ তাদের ন্যায্য অধিকার না দেওয়া হবে, তাদের গণতান্ত্রিক অধিকার না দেওয়া হবে, তাদেরকে মানুষ হিসেবে না ট্রিট করা হবে, প্যালেস্টিনিয়ানরা মরবে ঠিকই, কিন্তু ওরা প্রতিবাদ করতে থাকবে, এবং ইরান কিন্তু এটা সুযোগ নিবে না। কোনো বিশেষজ্ঞ বলছেন যে ইরান এবং ইসরায়েলের এই সংঘাতে এই গোটা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি বদলে গেছে, পুরোপুরি মনে হয়? এটা মোটামুটি পুরোপুরি। কেন আগে ছিল কি মধ্যপ্রাচ্যে এক ধরনের ব্যালেন্স ছিল হচ্ছে, যখন
স্নায়ুযুদ্ধের সময় প্রথম কোল্ড ওয়ারের সময় যখন সোভিয়েত ইউনিয়ন একটা পক্ষ নিত, যুক্তরাষ্ট্র একটা পক্ষ নিত, তারপর যখন এই স্নায়ুযুদ্ধ শেষ হলো যুক্তরাষ্ট্র হয়ে গেল হচ্ছে পুরো বিশ্বের হচ্ছে সোল, যেখানে হচ্ছে সুপার পাওয়ার বা হচ্ছে যে হেড মাতব্বর, তখন কিন্তু যে যুক্তরাষ্ট্র একাই সিকিউরিটি প্রোভাইড করতো। কিন্তু এখন কিন্তু যেহেতু যুক্তরাষ্ট্র উইথড্র করছে আস্তে আস্তে, যদি বা ওদের বেস আছে ইত্যাদি আছে, এবং আবারও বলছি ওদের ফোকাস হচ্ছে 2027 সালে চায়না কি করবে তাইওয়ানের সাথে, বা সাউথ চায়না সির দিকে, বা নর্থ কোরিয়া কিভাবে করবে, তার জন্য হচ্ছে কিন্তু এখন সৌদি আরবিয়া বলেন, কুয়েত বলেন, ইউএই বলেন, ওরা কিন্তু বা আরও মিডল ইস্টের যে গালফ কান্ট্রিজগুলো আছে, একমাত্র কাতার ছাড়া, কাতার দুই সাইডে ব্যালেন্স করে, তারা কিন্তু চাইছে ওরা ইসরায়েল ওদেরকে সিকিউরিটি কভারেজ দেখবে, গ্রেটার কোলাবোরেশন দিচ্ছে। এবং এর জন্য আইপ্যাক বলে যে একটা হলো ইন্ডিয়া ইসরায়েল, বা ইন্ডিয়া ইসরায়েল তা আপনার আইম্যাক, ইন্ডিয়া ইসরায়েল মিডল ইস্ট আফ্রিকা করিডোর, এটা যেটা প্রপোজ করা হচ্ছে G20 মিটিংয়ে, এটা তো হচ্ছে যে আপনার গাজার ওখান দিয়েই তো যাওয়ার কথা। তো তার মানে এখানে হচ্ছে যে ওদের মধ্যে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। হ্যাঁ, ক্রিটিসাইজ করেছে ওরা পেপারে, যেখানে সৌদি এখানে ক্রাউন প্রিন্স বলেন, বা হচ্ছে আপনার এখানে যত শেখ বা আমিরেরা আছে, কিন্তু ওদের কিন্তু সিকিউরিটি কোলাবোরেশন আছে। জর্ডানেরও তো এয়ারফোর্স ওরা কোলাবোরেট করেছে ইসরায়েলের সাথে, এবং ইউনাইটেড কিংডমের সাথে, এবং ইউএস এর সাথে, ওই যে ইরানি এই যে ওয়েপন্সগুলোকে মানে নষ্ট করে দেওয়ার জন্য, ডিস্ট্রয় করার জন্য। তার জন্য আপনি দেখবেন হচ্ছে যে, এবং সবচেয়ে ইরান আগের থেকেই তাই সেই খবরটা দিল কেন, কারণটা কি? কেন ইরানও চায় নাই যে টেনশনটা আরো বেশি বাড়ুক। আচ্ছা, কেন ওরা জানে হচ্ছে যে যদি অল আউট অ্যাটাক হয় এবং যদি আরো ক্ষয়ক্ষতি হয়, তাহলে কিন্তু হচ্ছে ইচ্ছা করে কিন্তু টার্গেটগুলো চুজ করা হয়েছিল, যে যাতে তাহলে হচ্ছে কিন্তু অল আউট ওয়ার হয়ে যাবে। ইরানও জানে ইসরায়েলের ক্ষমতা অনেক, ইসরায়েলও কিন্তু ইরানের ক্ষমতাকে, সমরাস্ত্র ক্ষমতা বা এখানে যুদ্ধ করার ক্ষমতাটাকে কিন্তু সম্মান করে। তো দুজনকে কিন্তু একটা গ্রাজিং রেসপেক্ট আছে, এবং দুজনেই কিন্তু চায় না যে ডেমোক্র্যাটরা আবার ক্ষমতায় আসুক। কারণ নেতানিয়াহু জানে হচ্ছে যে ডেমোক্র্যাটরা কিন্তু ওদেরকে অনেক সময় ক্রিটিসিজম করেছে, কিছু জায়গায় ওরা সাপোর্ট পায় নাই, ট্রাম্প আসলে ওদের জন্য সুবিধা। আবার ইরানেও কিন্তু আয়াতুল্লাহ খামেনির যে সরকার, উনার কিন্তু প্রায় এখন হচ্ছে যে উনি 85-র উপরে, তো উনার পরে যে যিনি সুপ্রিম আয়াতুল্লাহ হবেন, এবং ইরানের অর্থনীতিও চাপে আছে, ওরাও চাইছে যে যুক্তরাষ্ট্রের সাথে একটা মারমুখো সম্পর্ক থাকলে ওদের সাধারণ জনগণের যে মানে সরকারের উপর যে রাগ, বা এখানে হচ্ছে যে অর্থনীতির ভঙ্গুর অবস্থার জন্য সরকারকে দায়ী করছে, ওখান থেকে অ্যাটেনশন ডাইভার্ট করে যাবে। সো এটা একটা খুব কমপ্লিকেটেড খেলা হচ্ছে। কিন্তু মাঝখানে আমি শুধু একটা বলে দিই, ইরান ইসরায়েলের যে এই যে সমরাস্ত্র যদি এরকম প্রক্সি ওয়ার চলতে থাকে, তাহলে কিন্তু আবার এই জলদস্যু বৃত্তি যেটা, এটা আরো বেড়ে যাবে, পাইরেসি। যেমন হচ্ছে যে আমরা এমভি আবদুল্লাহ যেটা হলো, কেন তখন কিন্তু সিকিউরিটি কিন্তু ওইভাবে প্রোভাইড করা হবে না, এবং তেলের দাম কিন্তু হু করে বাড়তে থাকবে। এবং এই দুটো জিনিস হলে, কেন স্ট্রেট অফ হরমুজ থেকে যে ইরান থেকে আসে প্রায় 30% হচ্ছে সারা বিশ্বের হচ্ছে তেলের সরবরাহ আসে। তো ওখানে যদি কোনো কিছু হয়, তাহলে কিন্তু আপনার তেলের দাম অলরেডি কিন্তু সারা দুনিয়ার স্টকে বাজারে কিন্তু বেড়ে গেছে, তাহলে বাংলাদেশের অর্থনীতির উপর চাপ হবে। এবং রেমিটেন্সের উপর যে আমরা দোয়া করি, আশা করি যেটা হয় না হয়, তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যের বাকিগুলো দেশগুলো কিন্তু যদি ইনভলভ হয়ে যায় কনফ্লিক্টে, বা ইনডিরেক্টলি ইনভলভ হয়, আমাদের রেমিটেন্স আসাটাও কিন্তু এখানে কিন্তু একটা নেগেটিভ একটা ইনফ্লুয়েন্স হবে, বা একটা বাজে প্রভাব পড়তে পারে। ধন্যবাদ। আপনি জানেন যে পূর্বাঞ্চলীয় আমাদের পূর্বাঞ্চলে, বিশেষ করে মিয়ানমার সীমান্তে এখনও পরিস্থিতি যদিও বলা হচ্ছে যে শান্ত, কিন্তু আসলে শান্ত নয়। বিজেপির অনেকেই মানে মিয়ানমার থেকে চলে আসছেন বাংলাদেশে, এবং বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে। তো এই যে পরিস্থিতি, কোকি চেইন সম্পর্কে এখন নানা কাহিনী শোনা যাচ্ছে, আপনার কি মনে হয়? দেখুন, আমি এতটুকু মানে 2-3টি জিনিস বলবো। এক হচ্ছে মিয়ানমারে যেটা হচ্ছে, ওটা হচ্ছে মিয়ানমারের মধ্যে এখন কোনো সেন্ট্রাল যে মানে কেন্দ্রীয় যে বার্মার যে জায়গাটা, ওখানে বামানদের এখনো হচ্ছে ওই তাটমালার শক্ত ঘাঁটি আছে। কিন্তু বর্ডারের দিকে, থাইল্যান্ডের বর্ডারের দিকে মায়াওয়াদি বলে যে জায়গা আছে, ওটাও পড়ে গেছে কারেন আর্মির কাছে। এবং আরাকান আর্মি প্রায় হচ্ছে যে নর্থ রাখাইন স্টেট নিয়েছে, চীন স্টেটে, ওখানে হচ্ছে চীনদের যেখানে আপনার এথনিক আর্ম গ্রুপস চলে আসে। সো মিয়ানমারে কিন্তু এই যে অশান্তি, আমরা কিন্তু বহু বছর মানে 1-2 বছর ধরে বলছি, মিয়ানমারে এই প্রবলেমটা কিন্তু থামছে না, এবং এই গৃহযুদ্ধটা আরো বড় আকারে হবে। এবং একটা ভয় আছে যে মিয়ানমার যদি হঠাৎ করে এখানে যদি ভেঙে যায়, যেটাকে বলে বলকানাইজেশন অফ মিয়ানমার, তখন বাংলাদেশের উপর কি হচ্ছে সিকিউরিটি প্রভাব হবে।
আর কুকি চিনদের যে আমি হচ্ছে এবং এটার জন্য আমাদের বাংলাদেশে এখন আমার মনে হয় যে এখন কন্টিনজেন্সি প্ল্যান করা উচিত, এবং যে যদি তারপরে সরকার যদি সার্ভাইভ করে যায় তাহলে আমরা কীভাবে ওদেরকে এনগেজ করব। 2, কাঠমান্ডু সরকার যদি পড়ে যায় আর একটা ইন্টারিম গভর্নমেন্ট আসে এবং মনে করেন আরাকান আর্মিকে, মিয়ানমারের কথা বলছি, জি আরাকান আর্মিকে অটোনমি দিয়ে দেওয়া হলো রাখাইন স্টেটে, বাকি তখন আরাকান আর্মির সাথে আমাদের ডিল করতে হবে। এবং তার সাথে সাথে হচ্ছে যে আমাদের 10 লাখের উপর রোহিঙ্গা জনগোষ্ঠী আছে যারা মিয়ানমার থেকে তাদেরকে বাস্তুচ্যুত, যারা তাদের মধ্যে যে এই যুদ্ধের এখানে ছিটাফোটা পড়বেন না, তাদের মধ্যে যে এক্সট্রিমিজমের মধ্যে পড়বেন না, বা তাদেরকে যে অন্য কোনো দেশ তাদের অসাধু উদ্দেশ্যে প্রভাব করবে না যে বাংলাদেশে অশান্তি করতে, এটা তো আমরা এখানে এটা করতে হবে। সো বাংলাদেশ এখানে অ্যাক্টিভলি এটাকে এনগেজ করতে হবে। এবং যতগুলো কম্ব্যাটেন্টস আছে, টাটমাডাও বলেন বা এনইউজি বলেন বা আরাকান আর্মি বলেন, চীন স্টেট বলেন, প্রত্যেকেই তো আমাদের কিন্তু বাংলাদেশের বর্ডার আছে চীন স্টেটের সাথে আর আপনার আরাকান স্টেটের সাথে, দুজনের সাথে কিন্তু এখন এনগেজ করতে হবে। এটাই রিয়ালিটি। ভারতও করছে ব্যাকডোর ডিপ্লোমেসি, চীন তো করছে, কারণ চীন প্রত্যেকটা পক্ষের সাথে আছে। এবং তার সাথে সাথে হচ্ছে আবার উদ্ভূত যে জিনিসটা আছে হচ্ছে যে কুকি চীনরা কিন্তু শুধু, এবং ওদের কিন্তু একটা বড় একটা গ্রুপ আছে, এথনিক গ্রুপ, কিছু আছে মিয়ানমারে, কিছু আছে হচ্ছে আমাদের বাংলাদেশে, এবং কিছু আছে হচ্ছে আপনার মণিপুর এবং মিজোরাম। সো এবং বেশিরভাগই হচ্ছে খ্রিস্টান। এবং ওদের সাথে হচ্ছে যে আমাদের এখানে যে 13টা যে ট্রাইব আছে চিটাগং হিল ট্র্যাক্সে, 10 জনই হচ্ছে খ্রিস্টান, 10টি গ্রুপই আছে। এবং কুকিজিন ক্লেম করে যে ওরা 5টা 6টা গ্রুপকে রিপ্রেজেন্ট করে। আর বাকি 3টা গ্রুপ আছে কিন্তু যারা হচ্ছে চাকমা, মারমা, ত্রিপুরা। তো এদের মধ্যে কিন্তু আবার হচ্ছে যে এরা কিন্তু নন খ্রিস্টান। অ্যাকচুয়ালি কিন্তু কনফ্লিক্টটা শুরু হয়েছিল হচ্ছে এই চাকমা গ্রুপের সাথে, মানে চাকমাদের আধিপত্য এসে গেছে, কুকিজিনদের এখানে আছে। তো সমস্যা হচ্ছে যে এই যে এখন একটা রেস্টিভ এনভায়রনমেন্ট হয়ে গেছে মিয়ানমারে অশান্তি হচ্ছে, আমাদের বাংলাদেশে এখানে এই মণিপুরে তো প্রায় একটা গৃহযুদ্ধের মতো হয়ে গেল, মিজোরাম থেকে এখানে হচ্ছে, বাংলাদেশে এটা প্রভাবটা পড়ছে। কিন্তু আমরা কোনো মতেই বাংলাদেশকে অন্য কোনো হচ্ছে এই মানে আমাদের আঞ্চলিক যে এখানে যে কোল্ড ওয়ার হোক বা সিভিল ওয়ার হোক, ওইটার প্রভাব যাতে বাংলাদেশে না আসতে পারে। তো আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের নিরাপত্তা আমাদেরকে এখানে এটা শক্ত হাতে আমাদের মেনটেন করতে হবে। অবশ্যই নিরপরাধ জনগণের উপর আমরা এখানে যাতে ওরা যাতে এটা মানে ওরা যাতে ভিক্টিমাইজ না হয় এটাও মাথায় রাখতে হবে, কিন্তু আমাদের সিকিউরিটিটা ইনশিওর করতে হবে। কেননা এটা তো হতে পারে না আপনার সমস্যা মিয়ানমারে, আপনার সমস্যা হচ্ছে ভারতে, আপনি তো আমাদের দেশে এটা ঘাঁটি হিসেবে ইউজ করতে পারবেন না। কিন্তু আমাদেরকেও বুঝতে হবে যে আমাদের সিকিউরিটি আর্কিটেকচার যে এটা কিন্তু বদলে যাচ্ছে, এবং তার জন্য আমাদের ফ্লেক্সিবল প্ল্যানস লাগতে হবে। কারণ রোহিঙ্গার এই রিপ্যাট্রিয়েশনের সময় কিন্তু আমরা দেখলাম যে আমাদের যতগুলো হচ্ছে যে আমাদের বন্ধু যারা আছে, যেমন মনে করেন যে আমাদের ট্র্যাডিশনাল ফ্রেন্ড যেমন ভারত বা চীন, তাদের কিন্তু আমরা সহযোগিতা ওই অর্থে পাই নাই। এবং যুক্তরাষ্ট্রেরও কিন্তু আমি বলতে হবে, যারা মনে করে যে যুক্তরাষ্ট্রের বার্মা অ্যাক্ট যেটা বলা হয়েছে যে ওরা গণতন্ত্র এস্টাবলিশ করবে, যুক্তরাষ্ট্রের কিন্তু ট্র্যাক রেকর্ড আছে, যেহেতু ওরা সুপার পাওয়ার, ওখানে কিন্তু রাইট আর রং জানে, ওরা নিজের স্বার্থ ওরা ধরে। সো ওরা কিন্তু এখানে আছে যে মানুষকে বা কোনো দেশকে বা কোনো গোষ্ঠীকে ময়ে উঠিয়ে গাছে উঠিয়ে মই টেনে নেওয়ার মতো। তো আমরা কিন্তু আমাদের স্বার্থটা বুঝতে হবে। এবং এখানে এই কোল্ড ওয়ারে বলেন, নিউ কোল্ড ওয়ারে বলেন, প্রত্যেকটা লোকের ইন্টারেস্ট বা প্রত্যেকটা দেশের ইন্টারেস্ট আলাদা আলাদা ইন্টারেস্ট, এবং সবার সাথে কিন্তু আমাদের ইন্টারেস্ট কনভার্জ করবে না। আমাদের ইন্টারেস্টটা হবে আমাদের দেশের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিটাকে আমাদেরকে এটা রক্ষা করা। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ এই পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।